আমি ইসলামী ছাত্র শিবিরের সেই সময়ের কেন্দ্রীয় সভাপতি, এটা বলতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি না। আমি বোধ করি ইসলামী ছাত্র শিবিরের সেই সময় আমার সাথে আমার 7টি কফিন আমি আমার কাঁধে বহন করার সুযোগ পেয়েছি। 8টি কফিনের জন্য আমরা প্রস্তুতি নিয়েছিলাম। আমান ভাই, আমাদের একজন ভাই এখনো বেঁচে আছেন, বাংলাদেশ জামাত ইসলামীর তৎকালীন আমির, এবং তিনি তখনও মন্ত্রী। শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী ভাইকে আমি ফোন করে বললাম, আমাদের 8টি শহীদের কফিনের জানাজা হবে, আপনাকে থাকতে হবে। বললেন, তুমি কি করে নিশ্চিত হলে? আমি বললাম, ডাক্তারদের সাথে কথা হয়েছে, ইতিমধ্যে 7 জন নিশ্চিত হয়েছে, আর একজন অবস্থা ভালো না, এবং ডাক্তাররা আমাদেরকে পরামর্শ দিয়েছেন এটারও প্রস্তুতি গ্রহণ করার জন্য। আমান ভাইকে আমরা দেখে এসছি, হসপিটালে দেখা শেষ করে আমরা ফিরে আসলাম। ফিরে আসার পর আমরা যখন কফিন সব প্রস্তুত করে, আপনারা মাওলানা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ সেদিন বক্তব্য দিয়েছেন মগবাজার আমাদের কেন্দ্রীয় অফিসের সামনে, সেই বক্তব্য এখনো ভিডিওতে পাওয়া যায়। 2006 সালে 28 অক্টোবর এই শহীদের বন্যী শিখা শেখ হাসিনা শুধু নয়, বাংলাদেশের প্রত্যেকটি ফ্যাসিবাদের জন্য এক একটা জ্বলন্ত অগ্নিগিরি হয়ে বাংলাদেশে ইসলামের জন্য এই রক্ত কাজ করবে এবং এই রক্ত বিজয়ী হবে। আমার মনে পড়ে, আমি তার পাশে দাঁড়িয়েছিলাম। তৎকালীন মেয়র সাদেক হোসেন খোকা মরহুম, তিনি পাশে ছিলেন, অন্যান্য নেতৃবৃন্দ ছিলেন। সম্মানিত ভাইয়েরা, সেই শহীদ পরিবারের সদস্যবৃন্দ এখানে আছেন। আজকে এটা ট্র্যাজেডি ঠিক, আমি আজকে শুধু শহীদ পরিবারের এই মুখগুলো দেখতে এসেছি যে ওনারা কতটা আনন্দিত। ওনাদের শহীদের রক্তের লাল দেখে ওনারা হয়তো আজকে ভাববেন, এই শহীদের রক্তের লালের উপরে আমরা আমাদের সবুজ একটা বাংলাদেশ বিনির্মাণ করতে পারি এবং পারব। সামনে সেই সম্ভাবনা আমাদের তৈরি হয়েছে। ওনাদের শহীদের রক্তের উপরে আজকে সাদিক কায়েমরা দাঁড়িয়েছে, ওনাদের শহীদের রক্তের উপরে রাকসু দাঁড়িয়েছে, ওনাদের শহীদের রক্তের উপরে চাকসু দাঁড়িয়েছে, ওনাদের শহীদের রক্তের উপরে জাকসু, যেখানে শিবির নাম মানে হচ্ছে মৃত্যুর আতঙ্ক। এটা আপনাদের প্রাপ্য, আপনাদের সন্তানদের জীবন, রক্তের প্রাপ্তি, এটা আর কিচ্ছু না। সাদিক কায়েমদের কোনো যোগ্যতা নেই, এটা সাদিক কায়েমদের কোনো প্রচেষ্টার ফসল না। এটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রনির কোনো প্রচেষ্টার ফসল না। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিপির কোনো কৃতিত্ব নেই। ইসলামী ছাত্র শিবিরের জাহিদেরও কোনো কৃতিত্ব নাই। এটা ছাত্র শিবিরের কেন্দ্রের সবাই জাহিদ নিজে বলেছে, সে কথাটাই আপনাদেরকে বলছি। আমাদের কারো কোনো কৃতিত্ব নেই। আল্লাহর একান্ত দয়া, তার মেহেরবানি এবং আপনাদের সন্তানদের রক্তের বদলা হচ্ছে আজকের এই উন্মুক্ত মাঠে ইসলামী ছাত্র শিবির কথা বলতে পারছে না, শুধু এক বড় অর্জন নিয়ে আপনাদের সামনে আল্লাহ তাআলা আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। আমি আজকে আপনাদের সামনে একটা কথা বলি, শহীদ পরিবার সদস্যবৃন্দ, আল্লাহ তাআলা যে পর্যন্ত আমাকে নিয়ে এসেছেন তার ওয়াদা হচ্ছে ওয়ায়াত্তাখিযা মিনকুম শুহাদা। সূরা ইমরানে পরিষ্কার ঘোষণা হচ্ছে, তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। আল্লাহ মানুষের এই ইতিহাসের পরিবর্তন পরিক্রম এটা করবেনই, এবং কি কারণে করবেন আল্লাহ তাআলা সেটি জানাচ্ছেন। ওয়ালিয়ালামাল্লাহুল্লাযীনা আমানু, তারা দেখতে চান প্রকৃতপক্ষে কারা তাদের মুখের কথার সাথে কাজের মিল রেখে ইমানের দাবিতে তারা বিশ্বাসী, কারা প্রকৃতপক্ষে দেশপ্রেমিক, কারা ইসলামের জন্য কাজ করেন, কাদের মনে মুনাফিকি নাই, কাদের মধ্যে আমানতদারিতার হীনতা নেই, কাদের মধ্যে চরিত্রের হীনতা নেই। এটি আল্লাহ বাছাই করতে চান, যাচাই করতে চান। ওয়ালিয়ালামাল্লাহুল্লাযীনা আমানু, শুধু ইমান মুখে বললে হবে না, এটি দেখতে চান আল্লাহ তাআলা। সেই জন্য এই পরিবর্তন, সেই জন্য 2006 28 অক্টোবর, সেই জন্য 2024 5ই আগস্ট। ওয়ায়াত্তাখিযা মিনকুম শুহাদা, আল্লাহ তাআলা তোমাদের মধ্য থেকে এরকম কিছু লোকের ঈমান যাচাই করতে গিয়ে, শুধুমাত্র যাচাই প্রক্রিয়া না, যাচাই প্রক্রিয়া একটা পর্যায়ে তোমাদের মধ্য থেকে কাউকে কাউকে আল্লাহ তাআলা শহীদ হিসাবে কবুল করেন। ওয়ায়াত্তাখিযা মিনকুম শুহাদা, এটি আল্লাহ তাআলার পরিকল্পনা। ওয়ালিউমাহিস,
এবং আল্লাহ তাআলা এর মধ্য দিয়ে আমাদেরকে পবিত্র করেন, পরিচ্ছন্ন করেন, আমাদেরকে রাষ্ট্রের জন্য, দেশের জন্য, জাতির জন্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য আমাদেরকে তিনি উপযুক্ত করে গড়ে তোলেন এই প্রক্রিয়ার মধ্য দিয়ে। ওয়ালি ও মাহেস, আমি আল্লাহ তোমাদেরকে পবিত্র পরিচ্ছন্ন করে দেশ এবং জাতির জন্য তোমাদেরকে প্রস্তুত করি। শুধু তাই না, আমি যে কথাটি বলার জন্য আয়াতের প্রসঙ্গ টেনেছি, শহীদ পরিবারের সদস্যবৃন্দ, আল্লাহ তাআলা শেষ বক্তব্য হচ্ছে ওয়াইয়াম হাকাল কাফিরিন। শুধু আপনাকে যে বিজয়ী করবেন, আমাদেরকে যে বিজয়ী করবেন তা না, আমাদেরকে যারা পরাজিত করেছিলেন বা পরাজিত করতে চেয়েছিলেন, আপনার সন্তানকে যারা শহীদ করে মনে করেছিলেন 2006 সালে 28 অক্টোবর আমাদেরকে শেষ করে দেবেন। 3টি কারণে 28 অক্টোবর। ফার্স্ট, 2001 থেকে 2006 পর্যন্ত একটা সুন্দর রাষ্ট্র বিনির্মাণে যে 2 জন মন্ত্রী সবচেয়ে বেশি দুর্নীতি মুক্ত থেকে রাষ্ট্র বিনির্মাণে সহযোগিতা করেছিলেন, আওয়ামী লীগ, শেখ হাসিনা এবং পার্শ্ববর্তী একটা রাষ্ট্র সিদ্ধান্ত নিয়েছিল এই ধারাবাহিকতা যদি অব্যাহত থাকে বাংলাদেশে আর কোনো দুর্নীতিবাজ সরকার প্রতিষ্ঠিত হতে পারবে না। তাই এই দুর্নীতি মুক্ত মন্ত্রীদেরকে যে কোনো মূল্যে হত্যা করতে হবে। প্রথম টার্গেট ছিল নিজামী এবং মুজাহিদ ভাইকে হত্যা করার পরিকল্পনা। টার্গেট করে বোমা নিক্ষেপ করা হয়েছে। নিজামী ভাইকে বলা হয়েছিল আপনি একটু বসে যান। এখন আমরা স্টেজের অল্প কাছে ছিলাম, মতিউর রহমান মল্লিক ভাই আমাদেরকে পরে বলেছিলেন, আমি নিজামী ভাইকে হাত ধরে টেনে বসাবার চেষ্টা করেছিলাম যে বোমা নিক্ষেপ হচ্ছে, আপনি একটু বসুন। আমির জামাত দ্ব্যর্থহীন কণ্ঠে বলেছিলেন, জামাত ইসলামী নিয়ে অনেক কথা বলা যায়, বলছেন অনেকে। আমির জামাত নিজামী ভাই সেদিন বলেছিলেন, আমার একজন কর্মী সমর্থক আজকে ময়দান থেকে চলে যায় নাই, বসে যায় নাই। সেখানে মতিউর রহমান নিজামী 1 সেকেন্ডের জন্য এখান থেকে মাথা নিচু করতে পারে না। তিনি তার বক্তব্য, তিনি তার কথা অত্যন্ত দৃঢ়তার সাথে শান্তভাবে তিনি বক্তব্য উপস্থাপন করেছিলেন। ইতিহাসে সেটা ছিল একটা ঐতিহাসিক মাইলফলক। দ্বিতীয় টার্গেট ছিল জামাত ইসলামীকে দমন করে গোটা মানব জাতির মধ্যে একটা ভয়ের রাজ্য তৈরি করা, যেটার মাধ্যমে তারা বিগত 15 বছর পরিচালনা করতে পারবে বলে মনে করেছিল। আপনাদের একটু বলে রাখি, ছাত্র শিবির জামাত ইসলামীকে নিয়ে যারা এখন ভয়ভীতি দেখান, হুমকি দিচ্ছেন, নিষিদ্ধ করার দাবি তুলছেন, মুখরোচক বক্তব্য দিচ্ছেন, এই সব ধাপ জামাত ইসলামী ছাত্র শিবির আল্লাহর একান্ত মেহেরবানি, শহীদ পরিবারের এই গর্বিত সদস্যবৃন্দের দোয়া বরকতে আমরা এগুলো পার হয়ে এসছি। আমাদের সেই দিনই বলা হয়েছিল আমাদেরকে শেষ করে দেওয়া হবে। জামাত ইসলামী শেষ করা যায় নাই। সকাল 7টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত আমরা লড়াই করেছি শুধু এক হাতের একটা লাঠি হাতে নিয়ে। এখনো বিভিন্ন টিভি ফুটেজ পাওয়া যায়, লাল কালি দিয়ে বরক চিহ্ন দিয়ে আমাদেরকে দেখানো হয় এই হচ্ছে নিজামী মুজাহিদের সেনাপতিরা। হাতে কি দেখানো হয়? একটা লাঠি দেখানো হয়। আর তার বিপরীতে আগ্নেয়াস্ত্র, AK-47, পিস্তল, রাইফেল, বন্দুকের গুলি, বোমা, মুহুর্মুহুর বোমা। এই সমস্ত কিছুর বিপরীতে আমরা শুধু লাঠি দিয়ে, তখন ওখানে কনস্ট্রাকশন চলতেছিল বিল্ডিং এর, শুধুমাত্র আমরা টিনের উপরে বাড়ি মারতাম। আমাদের কর্মীদেরকে আমরা বলতাম টিনের উপরে শুধু লাঠি দিয়ে আঘাত করো, যেন প্রতিপক্ষ বুঝতে পারে যে আমাদেরও কিছু শক্তি আছে। আমাদেরকে যারা এখনো অস্ত্রবাজ হিসাবে দেখাতে চান, আমাদের অস্ত্রের শক্তি ওই একটা লাঠি ছিল। আমাদের অস্ত্রের শক্তি ওটা ছিল না। আমাদের শক্তি ছিল আল্লাহর উপর বিশ্বাস এবং আস্থা, জনগণের ভালোবাসা, আমাদের জনশক্তির ডেডিকেশন, স্যাক্রিফাইস, কোরবানি তারা সেদিন উপহার দিয়েছিল। আমি ছাত্র শিবিরের দায়িত্বে থাকার কারণে আমাকে ওখানে থাকতে হয়েছে। আমাদের ভাইরা থেকেছেন, শহীদের কফিন আমাদের সামনে নিয়ে এসে দাঁড় করানো হয়েছে। আমাকে জিজ্ঞেস করা হয়েছে, মাসুদ ভাই এখন কি লড়াই চলবে না কফিনের জানাজা হবে? আমরা তখন সবাই মিলে বলেছিলাম এখন লড়াই চলবে আমাদের। এবং সন্ধ্যা 7টায় যতক্ষণ পর্যন্ত প্রশাসন ওই সন্ত্রাসীদেরকে পল্টন মোড় থেকে সরিয়ে না দেওয়ার নিশ্চয়তা দিয়েছে, যেখান থেকে তাদেরকে না সরানো পর্যন্ত আমাদের একজন কর্মী এখান থেকে যাবে না। আমরা একজন ভাই ওখান থেকে যাইনি। প্রশাসন এসে মাঝখানে দাঁড়িয়ে যখন আমাদেরকে বলেছে, আমরা তাদেরকে সরিয়ে দিয়েছি এবং তারা নিশ্চিত করেছে যে তারা হামলা করবে না। তারপর আমাদের ভাইরা অফিসে গিয়েছে। একটা কথা বলি এবং শেষের দিকে যেতে চাই। অফিসে যখন ঢুকেছি, ছাত্র শিবিরকে কেউ কেউ এক্সট্রিমিস্ট মনে করেন, প্রতিক্রিয়াশীল মনে করেন, কেউ কেউ রক্ষাটা বলে আত্মতৃপ্তি ঢেকুর গিলতে চান। আমাদের ভাইদের যখন 7 জনকে শহীদ করা হয়েছে,
মুজাহিদ ভাই শহীদ, হাফেজ শিপন ভাইকে, মাসুম ভাইকে, আমাদের চোখের সামনে রক্তাক্ত কফিন যখন, সেই সন্ধ্যা 7টায় যখন আমি অফিসে ঢুকি, অফিসে দোতলায় আমাদের অফিস, ঢুকতে গিয়ে নিচতলায় গিয়ে দেখলাম যে 14 জন লোককে একটা রুমের মধ্যে বসিয়ে রাখা হয়েছে। কারো গেঞ্জি নাই, কারো শার্ট নাই, কারো প্যান্ট পর্যন্ত নাই, শুধুমাত্র ছোট্ট একটা কাপড়ে তার আবরণ দেওয়া। কি হয়েছে? ঢোকার সাথে সাথে বলল, মাসুদ ভাই, এদেরকে পল্টন মোড়, এরা প্রত্যেকে হামলাকারী, এদেরকে ওখান থেকে ধরে নিয়ে আসা হয়েছে, শুধু আপনার নির্দেশনার অপেক্ষায় আছে এদের ব্যাপারে কি সিদ্ধান্ত দেওয়া হবে। আমার সাথে তখন 3 জন পরিষদের মেম্বার ছিলেন। এটা ইতিহাসের এক কঠিন বাস্তবতা। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কতটা মানবতা পরায়ণ, কতটা মানবতাবাদী। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানের যে থিওরি, যে পলিসি মেনটেন করতেন, আমরা ওই দিন ওই 3 জনকে দাঁড়িয়ে আমি পরিষদের ভাইদের কাছে জিজ্ঞেস করলাম, জানতে চাইলাম, হোয়াট ক্যান আই ডু অ্যান্ড হ্যাভ টু ডু। আমাকে আপনারা সহযোগিতা করেন। আমি নিজে আবেগ আপ্লুত, আপনারাও আবেগ আপ্লুত। আমাদের ভাইদেরকে যারা হত্যা করেছে সেরকম 14 জনকে এখানে ধরে নিয়ে এসছে আমাদের ভাইয়েরা। পুলিশের কাছে দেওয়া হয় নাই, কারণ পুলিশ তখন আমাদেরকে সহযোগিতা করছে না, আইনের তারা তোয়াক্কা করছে না, বিশ্বাস করছিল না পুলিশের হাতে দিলে কি হবে। আমাদের 3 জন ভাই পরামর্শ দিল, ভাই যদি তাদের ব্যাপারে কোনো সিদ্ধান্ত হতো সেটা যুদ্ধের ময়দানে, সেটা মাঠেই করতে হতো। এখন রুমের মধ্যে ঠান্ডা মাথায় তাদের ব্যাপারে কোনো সিদ্ধান্ত কার্যকর হতে পারে না। আমি তখন বললাম, আপনাদের এই পরামর্শকে ধারণ করেই আমি ভাইদেরকে বললাম, তাদের জন্য শার্ট কিনে নিয়ে আসা হোক, তাদের জন্য গেঞ্জি নিয়ে আসা হোক, তাদের জন্য জুতা কিনে নিয়ে আসা হোক, জুতো নিয়ে আসা হলো, গেঞ্জি নিয়ে আসা হলো, প্যান্ট নিয়ে আসা হলো, কারোর জন্য পাঞ্জাবি কিনে নিয়ে আসা হলো। নিয়ে এসে যখন তাদেরকে এগুলো সব গুছগাছ করে দিয়ে আমরা তাদেরকে ছেড়ে দিচ্ছি, ওই অবস্থায় ওখানেই 14 জনের মধ্যে 4 জন ভাই বললেন যে, ভাই আমাদের ভুলভ্রান্তি হয়েছে, হয় নাই, এ নিয়ে আলোচনা করতে চাই না। আপনাদের এই ব্যবহারে মুগ্ধ হয়ে আমরা আজকে থেকে ইসলামের সাথে কাজ করার জন্য প্রতিশ্রুতি দিচ্ছি। বাকি 11 জনের মধ্যে 3 জন সাথী হয়েছিল, বাকি 11 জনের মধ্যে 3 জন সাথী হয়েছিল, 8 জনের মধ্যে 2 জন, আমি পরবর্তী পল্টন থানায় যখন 2 জন রোকন হয়েছিল। দিস ইজ ইসলাম, দিস ইজ ইসলামী ছাত্র শিবির, দিস ইজ বাংলাদেশ জামাত ইসলামী। সম্মানিত সুধী মণ্ডলী, শহীদ পরিবারের সদস্যবৃন্দ, আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই, আসুন আজকে বাংলাদেশের এই প্রেক্ষাপট 2024-এ এসে আমরা 2006-এও দেখেছি জামাত ইসলামীকে টার্গেট করা। তখন কিন্তু আরেকটা সমাবেশও চলছিল পল্টনে, নয়াপল্টনে, কিন্তু তখন বিএনপি অফিসের প্রোগ্রাম চলমান এবং 4 দলীয় জোটের কর্মসূচি সিদ্ধান্ত ছিল আমরা এখানে প্রোগ্রাম করব, তারা ওখানে প্রোগ্রাম করবে। আমি এই কথাটা এই কারণে বারবার বলি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, বাংলাদেশ জামাত ইসলামীকে টার্গেট করে হামলা করা, কথা বলাটা এই দেশের কোন সুশীল সমাজের একটা ট্রেডিশনে পরিণত হয়েছে। মানে কেউ যখন হাইলাইটস হতে চায়, কেউ যখন নিজেকে জাহির করতে চায়, এটার একটা পথই হচ্ছে জামাত ইসলামী ছাত্র শিবির কিনে কথা বললেই তিনি হাইলাইটস হতে চান, তিনি নিজেকে জাহির করতে চান, এবং এটা একটা পথ বের হয়েছে। সেদিনও 2006 সালে 28 অক্টোবর পাশেই প্রোগ্রাম হচ্ছে, মাথা ব্যথা নেই, ওখানে হামলা নেই, ওখানে সংঘর্ষ নেই, ওখানে শাহাদাত নেই, ওখানে পুলিশের কোনো বিষয় নেই। অথচ আমরা বারবার প্রশাসনকে বলছিলাম, তখন আমাদের মন্ত্রী আছেন, তখন স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সাহেব আছেন আমাদের অফিসে বসে, আমি কেন্দ্রীয় সভাপতি এই হিসাবে বলছি, আমি পাশে থেকে মুজাহিদ ভাইকে সেভারেল টাইম ফোন করতে দেখেছি। লুৎফুজ্জামান বাবর সাহেবকে আমরা সকাল 7টা থেকে বিকাল 3টা পর্যন্ত তাকে ফোনে উদ্ধার করা সম্ভব হয় নাই। কেন? সরকার আছে তো, তখন হস্তান্তর তো হয় নাই, 4 দলের জোটে আমরা আছি তো, নয়াপল্টনে একটা প্রোগ্রাম চলমান, এত বড় সংঘর্ষ চলছে, কেন আমরা একসাথে প্রতিরোধ গড়ে তুলতে পারলাম না? কেন শুধু ছাত্র শিবির, কেন শুধু জামাত ইসলামীকে এটা মোকাবেলা করতে হলো? 2024 সালের জুলাই আগস্টে শুধুমাত্র জামাত ইসলামী ছাত্র শিবিরকে কেন নিষিদ্ধ হলো? এই প্রশ্নগুলো জাতির সামনে তুলে ধরা হবে এই কারণে যে বাংলাদেশের জন্য এমন একটা অ্যাসেট জামাত ইসলামী ছাত্র শিবিরকে আল্লাহ তাআলা করেছেন, যুগে যুগে কালে কালে সমস্ত দেশের শত্রুরা এবং আধিপত্যবাদীরা জামাত ইসলামী ছাত্র শিবিরকে টার্গেট করে কাজ করতে পছন্দ করে। এই পছন্দ করার অর্থই হলো
বাংলাদেশের জামাত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবির হচ্ছে এই দেশের সবচেয়ে বড় সম্পদ, জনগণের ভালোবাসার বস্তু, এবং আগামী দিনে একটি মানবিক রাষ্ট্র বিনির্মাণের সবচেয়ে বড় প্রতীক্ষা হচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, বাংলাদেশ জামাত ইসলামী। আসুন, আমাদেরকে যতই টার্গেট করা হোক, ওই টার্গেট করেছিলেন বলে আজকে ছাত্র জনতা আমাদেরকে বিশ্ববিদ্যালয়ে টার্গেট করে আমাদেরকে একটা জায়গায় পৌঁছেছে। আমাদেরকে এখন যারা টার্গেট করছেন, ইনশাআল্লাহ শহীদ পরিবারকে কথা দিচ্ছি 2026 সালের ত্রয়োদশ জাতীয় সংসদে জনগণ জামাত ইসলামী ছাত্র শিবিরকে টার্গেট করে দেশ পরিচালনার দায়িত্বের জন্য পছন্দ করবে ইনশাআল্লাহ। সেটাই হচ্ছে 2006 সালে 28 অক্টোবরের সবচেয়ে বড় প্রতিশোধ। সেই প্রতিশোধ যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য কবুল করেন, শহীদ পরিবারকে কবুল করেন। ইসলামী ছাত্র শিবির যে ঐতিহাসিক ভূমিকা সেদিন রেখেছিল আমাদের কর্মী ভাইয়েরা, আমাদের সমর্থক ভাইয়েরা, শুধু শুভাকাঙ্ক্ষীগণ, আমি আমার চোখের সামনে দেখা সেই ঘটনাগুলো আমাকে শুধু উজ্জীবিতই করে না, আমাকে এই কথা বলতে বাধ্য করে যে আমরা ঐতিহাসিক বদরের ময়দান দেখি নাই, ঐতিহাসিক পল্টন দেখার সুযোগ পেয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঐতিহাসিক এই পল্টনকে বদরের মতো করে কবুল করে আমরা যেন আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে মানুষের বিজয়ের জন্য গ্রহণ করতে পারি, সেই প্রত্যাশা ব্যক্ত করে শহীদদের জন্য দোয়া করি। আমাদের এখনো অনেকে অসুস্থ আছেন, সেই সময়ের যারা আহত পঙ্গু অবস্থায় আছেন তাদের জন্য দোয়া করি, এবং আমরা আশা করি যে মামলাটা আওয়ামী লীগ, শেখ হাসিনা তাদের ক্ষমতা বলে সম্পূর্ণ অন্যায়ভাবে এটাকে প্রত্যাহার করে নিয়েছে, এটা অতি সত্বর ট্রাইব্যুনালে নিয়ে বিচারের মাধ্যমে শহীদ পরিবারের সাথে সম্পৃক্ত যারা এই সন্ত্রাসী কর্মকাণ্ডে আমাদের শহীদ করা হয়েছে সেই খুনিদের গ্রেপ্তারের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে। শহীদ পরিবারের প্রতি যে কৃতজ্ঞতা, আমাদের রাষ্ট্রীয়ভাবে তাদেরকে স্বীকৃতি দেওয়া, রাষ্ট্রীয়ভাবে তাদেরকে পুনর্বাসন, রাষ্ট্রীয়ভাবে তাদের পাশে দাঁড়িয়ে 2024 জুলাই আগস্টের গণ অভ্যুত্থান যেমনভাবে আমরা তাদেরকে ওন করতে পেরেছি, 2006 সালে 28 অক্টোবর আমরা সেটাকে ওন করতে পারি নাই, কারণ এটা শুধু জামাত ইসলামী ছাত্র শিবিরের সম্পদ বলে মনে করা হয়। আমি আজকে আস্তে আস্তে খেয়াল করলাম মিডিয়াগুলো, আমাদের প্রচলিত মিডিয়া, আমি সব মিডিয়াকে বলছি না, অত্যন্ত দুর্ভাগ্যজনক 2006 সালে 28 অক্টোবরের এই ঘটনা আজকের মেইন স্ট্রিম পত্রিকাগুলো আমি আস্তে আস্তে দেখার চেষ্টা করলাম, দুই একটা ব্যতিক্রম ছাড়া কোনো মিডিয়া আজকে 2006 সালে 28 অক্টোবরটি ধারণ করতে ব্যর্থ হয়েছে। কেন ব্যর্থ হয়েছে? ব্যর্থ হয়েছে এই জন্য যে শেখ হাসিনার সেদিনের লগি বৈঠার এই অমানবিক নির্যাতনের চিত্র যদি বাংলাদেশের মানুষের কাছে তুলে ধরা যায় তাহলে আর কোনোদিন ফেসিবাদ কায়েম হবে না। অথচ কেউ কেউ এখন মনে করেন আবার নতুন করে ফেসিবাদের হয়তো জন্ম তারা দিতে পারবেন। মিথ্যা আশ্বাসে আর লাভ হবে না। কোনো